এই সর্বশেষ নির্বাচন যেটা হলো, এই হওয়ার যে পশ্চাৎপট, এই পশ্চাৎপটে এমনকি নির্বাচন অনুষ্ঠানের দুদিন আগ পর্যন্ত আমাকে ডজন মানুষ অন্তত জিজ্ঞাসা করেছে যে নির্বাচনটা হবে কিনা। অর্থাৎ এরকম একটা পরিস্থিতি বিদ্যমান ছিল, যেই পরিস্থিতির মধ্যে শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচনটা হবে কিনা সেটা নিয়ে একটা আশঙ্কা ছিল। সেই আশঙ্কার অনেক কিছু কারণও ছিল, সবগুলো ন্যায্য কারণ সেটা হয়তো আমি বলবো না, কিন্তু অনেক কারণ ছিল। কারণ এর মধ্যে একটা তো খুবই ভয়ঙ্কর, সেটা হচ্ছে আমি এখনও বলবো যে অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরের যারা যারা মন্ত্রী ছিলেন তাদের একটা অংশ, বিশেষত যারা রাজনৈতিক দিক থেকে কনজারভেটিভ ডানপন্থী, জামাত ইসলামী সহ কতগুলি সংগঠনের সঙ্গে যারা জড়িত ছিলেন, যাদের প্রতি তারা বায়াস ছিলেন, তাদের স্বার্থকে সামনে রেখে এবং নিজেদের স্বার্থকে সামনে রেখে তারা একদিকে নির্বাচনটাকে ইতিমধ্যেই প্রলম্বিত করতে পেরেছিলেন, দ্বিতীয়ত তারা নির্বাচনকে ঘিরে একটা অনিশ্চয়তার আবহ তৈরি করতে পেরেছিলেন। সেরকম একটা সময়ের মধ্যে প্রেক্ষাপটের মধ্যে নির্বাচনটা সঠিক সময়ে অত্যন্ত সুন্দরভাবে হয়েছে। ইনক্লুশন কিংবা এক্সক্লুশনের কথা যদি বলুন, এটা দুই দিক থেকে। বাংলাদেশের আওয়ামী লীগ এই দেশে একটা অত্যন্ত বড় রাজনৈতিক দল ছিল, কখনো কখনো দ্বিতীয় অবস্থানে ছিল। সেই রাজনৈতিক দলই এখানে অংশগ্রহণ করবার সুযোগ পায়নি। কারণ হচ্ছে তার নেতৃত্ব গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে 3 সপ্তাহের মধ্যে কয়েক শত হাজারের কাছাকাছি মানুষকে হত্যা করেছে, কিন্তু ক্ষমতাকে আঁকড়ে রাখবার জন্য। তার জন্যে এটা যে কোনো বিবেচনা একটা প্রায় গণহত্যার মতন মানবতা বিরোধী অপরাধের মধ্যে তারা যুক্ত। তখন ইউনূসের সরকার সকল পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে তাদের কার্যক্রম, তাদের এই অপরাধের বিচার না হওয়া পর্যন্ত স্থগিত করেছে। সেই রকম পর্যায়ে আপনি লক্ষ্য করুন, কোনো রাজনৈতিক দল থেকে আপনার আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হোক, এরকম একটি রাজনৈতিক দল থেকেও এরকম কোনো দাবি ওঠে না। এবং লক্ষ্য করবার মতন জিনিস, যেটা আওয়ামী লীগের খুব উপলব্ধি করা প্রয়োজন, যে এই যে তাদের অ্যাবসেন্সটা, তাদের অনুপস্থিতিটা মানুষ ফিল করলো না, অনুভব করলো না, আক্ষেপ দেখা গেল না সামাজিকভাবে বৃহত্তর কোনো পরিসরে, সেটা থেকে তার একটা উপলব্ধি করা প্রয়োজন যে তারা সত্য সত্যিই কতগুলি বড় ধরনের অপরাধ করেছিলেন। সেই অপরাধগুলির জন্য কখনো না কোনো দুটো প্রক্রিয়া, একটা হচ্ছে বিচারিক প্রক্রিয়া, সেইটাতে যা রায় হবার হবে এবং সেগুলোতে একটা পর্যায়ে তারা ইচ্ছে করলে সেগুলোকে তার বিরুদ্ধে আপিল করবারও সুযোগ থাকবে, এবং যাতে থাকে সেগুলো সমাজকে দেখতে হবে আপনার সেই ব্যবস্থা যেমন থাকবে। অন্যদিকে তাদের উপলব্ধি করবার ব্যাপার আছে, এই অপরাধ তারা করেছিল, তার জন্য জনগণের কাছে আপনার দুঃখ প্রকাশ হওয়ার, ক্ষমা চাওয়ার একটা প্রয়োজনীয়তা অনিবার্য হয়ে উঠেছে। সঙ্গে সঙ্গে আজকে যারা অনেক বড় ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় গিয়েছেন, জাতীয়তাবাদী দল, মানুষ তাদের উপর যে আস্থা রেখেছে, সেখানে তাদেরকে মনে রাখতে হবে তাদের আচার আচরণের মধ্যে যে এই দেশে আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল, যে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে রাজনৈতিকভাবে নেতৃত্ব দিয়েছে, এই দেশের উপর রাজনৈতিকভাবে তার দাবি অনেক। বাংলাদেশের মানুষের সঙ্গে দীর্ঘকাল জুড়ে অপরাধ করলে তাদের এমন অবস্থা হয় যে নেতৃত্বকে পালিয়ে যেতে হয়, এবং তারা রাজনৈতিকভাবে উত্থানের সম্ভাবনাগুলো বা ফিরে আসবার সম্ভাবনাগুলো অনির্দিষ্টকালের জন্যে আপনার অনিশ্চিত হয়ে পড়ে, এবং একটা উচ্ছ্বাসপূর্ণ নির্বাচনের মধ্যেও তাদের অনুপস্থিতিকেও অনুভব করে না। এইটা আওয়ামী লীগের গায়ের শরীরের উপর দিয়ে যেমন গেল, তেমনি এই কথাগুলো বিএনপিকে মনে রাখতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান এই নির্বাচনটা যথাসময়ে চেয়েছেন বলে আমার কাছে বরাবর মনে হয়েছে। আপনি বলেছেন এর আগেও বলে। দ্বিতীয়ত হচ্ছে, রাষ্ট্র বা সরকার প্রধান শুধু চাইলেই এত বড় আয়োজন একা নিষ্পন্ন করা যায় না। সেখানে নির্বাচন কমিশনের যেমন
কতগুলো দেখবার দায়িত্ব থাকে, তার হাতেও সেই অর্থে খাতায় কলমে পুরো আইন শৃঙ্খলা পরিস্থিতি, আইন শৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী এবং সিভিল প্রশাসন তার অধীনে সাংবিধানিকভাবে থাকবার কথা থাকলেও অতীতে যেটা হয়েছে সবসময় বা তার যে নেতৃত্ব প্রতিষ্ঠিত থাকতে পেরেছে এটা সত্য নয়। ফলে এইবারও সেই আশঙ্কা ছিল, নানান ধরনের আলাপ আলোচনা আমরা দেখেছি। আপনাকে জিজ্ঞেস করলে আমি বলবো যে প্রধানত আপনার সশস্ত্র বাহিনীগুলো, সেনাবাহিনী বিশেষত, তাদের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এর দুটো কারণে। একটা হচ্ছে যে সেনাবাহিনীকে যেইভাবে অতীতের সরকারগুলো সাধারণভাবে এবং বিশেষভাবে আওয়ামী লীগ ব্যবহার করেছে, তার বিরুদ্ধে জনমনে যে একটা বীতশ্রদ্ধার ভাব জন্মেছে, সেটা সেনাবাহিনীর র্যাঙ্ক অ্যান্ড ফাইল বুঝতে পেরেছে। ফলে তারা তাদের ওই ভাবমূর্তি থেকে বেরোবার চেষ্টা করেছে। দ্বিতীয়ত হচ্ছে নেতৃত্বের একটা বিরাট উপলব্ধির ব্যাপার ছিল, যে সেটা একদিকে যেমন অধ্যাপক ইউনূসের ছিল, তাকে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে তার এই পরিসর পরিত্যাগ করে আপন পরিসরে ফেরত যেতে হবে, তার একটা ডিটারমিনেশন যেমন ছিল। বিশেষত সেনাবাহিনী প্রধান, সশস্ত্র বাহিনীর তার অপরাপর কলিগদের হয়তো তাদের সম্পর্কে আমার খুব ধারণা পরিষ্কার নেই। ওয়াকার সাহেব, তার এইটা ছাড়ার কোনো পথ ছিল না, কারণ তাকে সমস্ত পক্ষ বিতর্কিত করে তুলবার চেষ্টা করছিল। আওয়ামী লীগ বিতর্কিত করেছে, তাকে বিশ্বাসঘাতক বলেছে। বিএনপি এবং অপরাপররা তাদের অনেকেই, সবাই না হলেও, তাকে আওয়ামী লীগের লোক হিসেবে চিহ্নিত করে রেখেছে, যেহেতু আওয়ামী লীগের আমলে তিনি প্রধান হয়েছিলেন। ফলে তার ব্যক্তিগত তাকে সরিয়ে দেবার একটা দাবি একদম প্রথম দিন থেকে ছিল, সরিয়ে দেবার সরকারের ভেতর থেকে একটা উদ্যোগ পরিষ্কারভাবে ছিল। ফলে তার দিক থেকেও তার দেশের প্রতি, গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি কমিটমেন্ট প্রমাণ করা ছাড়া নিজের ইন্টিগ্রিটি রক্ষা করবার কোনো পথ ছিল না। এই দুইজনের জন্য এই দুটো ব্যক্তিগত কম্পালশন ছিল। আর আমি তো বরাবরই মনে করি কোনো ব্যক্তির কিংবা প্রতিষ্ঠানের সাধারণভাবে তাদের দেশপ্রেম প্রশ্ন করার কোনো সুযোগ থাকে না যতক্ষণ পর্যন্ত তারা ভিজিবলি কোনো প্রমাণ সমাজের কাছে উপস্থিত থাকে। তো তারা তো এর আগে কখনো একজন রাষ্ট্র পরিচালনা করেন নাই, আর একজন সেনাবাহিনীর নেতৃত্ব দেন নাই। তো এরকম পরিস্থিতিতে তাদের দুইজনকার ব্যক্তিগত নেতৃত্ব এবং সেনাবাহিনী সহ এমনকি যেই পুলিশ এবং অপরাপর আইন প্রয়োগকারী সংস্থাগুলো গত মাসগুলিতে পরিষ্কারভাবে তারা দোদুল্যমানতার মধ্যে ছিল, নানা ধরনের আপনার অস্থিরতার মধ্যে ছিল, তারাও, অর্থাৎ আইন প্রয়োগকারী সংস্থাগুলো ইলেকশন উপলক্ষে, ইলেকশন ডিউটিজের দিন, তার আগের দিনগুলোতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যেটা আমরা আসলে গত 16-17 মাসে দেখিনি। হঠাৎ করে এক সপ্তাহের মধ্যে বলা যেতে পারে যে আচরণের মধ্যে পরিষ্কারভাবে বোঝা যায় যে ইলেকশন সুষ্ঠুভাবে করবার জন্য একটা ডিটারমিনেশন। আমি একটু আপনার কাছে নির্বাচন, এখান থেকে কিন্তু আরেকটা জিনিস প্রমাণিত হয়, আমাদের দেশের অতীতের নির্বাচনগুলোতে এইসব বাহিনীগুলোকে যদি সঠিকভাবে নন পার্টিজান পদ্ধতিতে ব্যবহার করা যায়, তারা যে আসলে ডেলিভার করতে পারে সেই সক্ষমতা আছে, সেইটাও কিন্তু প্রমাণিত হয়। এবং কিন্তু প্রশ্নটা হচ্ছে শুধু ইলেকশন উপলক্ষে কেন, এই ইলেকশনের দুদিন থেকে হয়তো আমরা আরেকবার এটা আলাপে আসবো। এখন যে বিশৃঙ্খলতাগুলো বিভিন্ন জায়গায় হচ্ছে, যদি সুনির্দিষ্টভাবে জাতীয়তাবাদী দল থেকে যারা বোঝা যাচ্ছে সরকার গঠন করবে, এবং এখনও যে অন্তর্বর্তী সরকার আছেন, তারা যদি চান, নির্দেশ দেন যে এখনও যারা বিশৃঙ্খলা তৈরি করছে তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেবার, আমি দেখলাম বিএনপি কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ কাজ। ভোট হলে জামাত ইসলামী ক্ষমতায় চলে যেতে পারে, এইরকম একটা আলোচনা জামাত ইসলামী সমাজে সফলতার সঙ্গে জারি তৈরি এবং জারি রাখতে পেরেছিল। অ্যাটলিস্ট হ্যাং পার্লামেন্ট করে ফেলবে। হ্যাঁ, আমি বলবো যারা মনে করতেন যে জামাত ইসলামী হাইপ তুলছে বলে তার পার্টিকুলারলি সামাজিক মাধ্যমগুলোতে,
এই কথা যারা বিশ্বাস করেছে তারা বাংলাদেশকে এখনো পর্যন্ত চিনতে পারে নাই। বাট ইঞ্জিনিয়ার্ড ইলেকশন হলে সেটা তো সম্ভব ছিল না, সেটা তো আরেক আলাপ। আমরা একটা আলাপ করছি ধরে নিয়ে যে এখনো পর্যন্ত ধরে নিয়ে এখন মানে গুরুতর কোনো অভিযোগ প্রমাণিত হবার আগ পর্যন্ত এগুলো আরো কয়েকদিন চলতে থাকবে। ধরে নিচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে, আমরা অ্যাপারেন্টলি যেটা দেখেছি। এইরকম একটা পরিস্থিতিতে আপনার এই অনুষ্ঠানে আমি একাধিকবার বলেছি, বাংলাদেশ এখনো পর্যন্ত জামাত ইসলামীর মতন রাজনৈতিক দলকে রাষ্ট্র ক্ষমতায় দেখবার মতো বাংলাদেশের সমাজ প্রস্তুত হয় নাই। তাদের অগ্রগতি হয়েছে রাজনীতিতে, কেন হয়েছে সেটা আমরা আলাপ করেছি, আরেকবার আলাপ করতে পারবো, কিন্তু সেটা হয় নাই, হওয়ার কথা নয়। এই কথা বলে আমি অবশ্যই একটা জিনিস স্বীকার করতে হবে, 1941 সালে জামাত তৈরি হওয়ার পর থেকে আজ পর্যন্ত জামাত ইসলামের এই সর্বশেষ একটা দেশে যেই ফল তারা নিশ্চিত করতে সক্ষম হয়েছেন, এর চাইতে বড় সাফল্য আর হতে পারে না।